প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই অন্ধকারের ডাক ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল পর্বে। তো আমরা ঘটনা শুরু করছি। ঘটনাটির সময়কাল 1985 থেকে 86 সালের মধ্যে হবে। ওনার ফুপার নামটা সঙ্গত কারণে বলছি না, এটাও বলছি যে উনি একটা ভালো প্রফেশনে আসলে ছিলেন না। এটা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওনার ফুপুর বিয়ে হয়েছিল ওনাদের বাড়ির পাশেই, ওনাদের বাড়ি থেকে 200 গজ দূরে হবে। তো ফুপুর বিয়ের পর ওনার প্রথম যে সন্তানটি হয়েছিল এটি ছিল ছেলে সন্তান। ছেলেটার নাম রাখা হয় নান্টু। ঘটনার সময় ছেলেটির বয়স ছিল 10 থেকে 12 বছর। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি কি করতেন? একটা অবৈধ ব্যবসা করতেন। সেটা হচ্ছে বাংলা মদের ব্যবসা করতেন। উনি বাড়িতেই বাংলা মদ তৈরি করতেন। উনি নিজেও এই বাংলা মদ খেতেন এবং বাজারের এক সাইডে একটি ঝোপ রয়েছে, বাঁশের ঝোপ, সেখানে বসে এই বাংলা মদ বিক্রি করতেন। এই ঝোপঝাড়ের পাশেই ছিল একটি মন্দির, 50 থেকে 80 মিটারের মধ্যে হবে আর কি। তো বাজারের বর্ণটা আমরা একটু দিয়ে রাখি। এই বাজারের নাম হচ্ছে ত্রিমোহিনী বাজার। এই বাজার থেকে এই চকাদিন গ্রামে যেতে একটি মন্দির পড়ে। বাজার এবং হাট খুবই পরিচিত, নওগাঁ জেলার সকলেরই পরিচিত। তো এই বাজারে যদি কেউ নাও এসে থাকে, তবুও তার নাম কিন্তু তার আশেপাশে অনেকে জানে। তো এটা তো রানীনগর উপজেলাতেই রয়েছে। তো ওনার ফুপার বন্ধু কিছু মুসলিম ছিলেন, কিছু হিন্দু ছিলেন। তো কয়েকজনের নাম বলছি: হরেন কাকা, নিপেন কাকা। আর মুসলিম যারা ছিলেন এদের মধ্যে বাচ্চু, সালামত, এনারা রয়েছেন। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি করতেন কি, সারাদিন মদ বাড়াতেন, সন্ধ্যার পরে বিক্রি করতেন। আর যারা এই বাংলা মদ খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু জানতেন যে কোথায় মদ বিক্রি হয়। তারা কিন্তু ঠিকই চলে আসতো সময় মতো, জায়গায় মতো। তো একদিন হয়েছে কি, এই যে বাচ্চু এবং সালামত কাকা, তো এরা তো আসছে, ফুপাও তো এদের ঝোপের মধ্যেই বসে আড্ডা মারছেন, মদ বিক্রি করছেন, মদ কেনা বেচা চলছে। মদ কেনার পার্টি আসছে, কিনে চলে যাচ্ছে। কেউ বসে খায়, আবার কেউ নিয়ে যায়। তো এই বেচা কিনা চলতো রাত প্রায় 12টা 1টা পর্যন্ত। গ্রামে রাত 12টা 1টা তো অনেক রাত, বোঝাই যাচ্ছে 85 86 সালের কথা। তো বিদ্যুৎ যদিও এলাকায় থেকেও থাকতো, ওই ঝোপঝাড়ের মধ্যে নিশ্চয়ই অন্ধকার, চারদিকে শুনশান, নীরব নীরব জায়গায় তো এইসব এই অবৈধ কাজগুলো করতে হয়, আর তা না হলে তো বিপদ হতে পারে। বেচা কিনা হচ্ছিল, গল্প হচ্ছিল, হঠাৎ করে হয় কি, এই রুবেল ভাইয়ের ফুপার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। তো ওনার ফুপা বলল যে, এই শোন বাচ্চু আর ছালামত, তোদের দুজনকেই বলি, এই মন্দিরের ভেতর থেকে যে একটা মূর্তি এখানে আনতে পারবে, আনার পর আবার ঠিকঠাক মতো ওনাকে ওখানে রেখে আসতে পারবে, তাহলে তাকে আমি কালকে ফ্রিতে মদ খাওয়াবো। তো এই যে বাচ্চু নামের যে লোকটা, তার কিন্তু টাকার কোনো সমস্যা নাই। আর সে এমনি মদ খাচ্ছে, মাতাল ঠিক আছে, কিন্তু অন্য আরেকটা ধর্মের স্থাপনায় গিয়ে এরকম একটা কাজ করবে, এই বিষয়ে কিন্তু তার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। না, কাজটা করা ঠিক হবে না। কিন্তু এই যে সালামত নামে একটা লোক আছে না, ইনি কিন্তু আবার একটু গরিব মানুষ। তার তো প্রতিনিয়তই এই মদ খেতে গেলে টাকা পয়সার দরকার হয়। অনেক সময় বাড়িতে এটা নিয়ে হই হট্টগোল করতে হয় তার স্ত্রীর সাথে। অনেক সময় কলহ বিবাদে তাকে লিপ্ত থাকতে হয়। অনেক সময় তার স্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসে এই বাংলা মদ কিনে খেত উনি। তো যদি এক রাত ফ্রিতে খাওয়া যায়, তাহলে আর খারাপ কি। এই যে সালামত, যে উনি ফুবাকে বললেন যে আমি যাব। তো ফুবা বলছে জানি আয়। সে গেছে মন্দিরে।
নিয়েও আসছে। এই মূর্তিটা ছিল হচ্ছে লক্ষ্মীর মূর্তি। এই মূর্তিটা কিন্তু মন্দিরের নাকি সব সময় থাকে। যারা হিন্দু ধর্মী ভাইয়েরা আছে তারা বলতে পারবে না, আমি এই বিষয়টা বলতে পারবো না। তো এই মূর্তিটাকে যখন নিয়ে আসছে, তখন ফুফা বলছে কি, আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস, সাহসের কাজ করছিস, যা এবার ঠিকঠাক মতো রেখে আয়, কেউ যেন বুঝতে না পারে। এখন এই সালামত বলে ওঠে, ওরে বাবা রে, আমি এখন এটা রেখে আসতে পারবো না রে। আমি আনছি কিন্তু এখন রাখতে পারবো না। আমার বাবা ফ্রি মদ খাওয়া লাগবে না, তুই রেখে আয়। তখন ফুপা রেগে বলেন, এই বেটা, এটা কি কথা ছিল? আমার কি রাখতে চাওয়ার কথা? তুই আনছিস, তুই রেখে আয়। সালামত বলেন, না, কি কথা ছিল কি ছিল না তা আমি জানি না, আমার এখন সাহস হচ্ছে না, আমি এখন ওখানে যাব না। এখন সমস্যা হচ্ছে যে এই যে ফুপা, উনি যে এইখানে বসে মদ বিক্রি করেন, এ তো গ্রামের কম বেশি সবাই জানেন, সব ধর্মের লোকেরাই জানেন। মদ বিক্রি করে সেটা একরকম বিষয়, এটা একটা অবৈধ কাজ। কিন্তু মদ বিক্রি করতে গিয়ে অন্য একটি ধর্মের স্থাপনায় গিয়ে সেখানে কেউ এই ধরনের কাজ করবে, এটা তো গ্রামবাসী কোনোভাবেই মেনে নেবে না। মূর্তিটা এখানে নিয়ে আসছে, এখন যদি এটা এখানে থেকে যায়, আর এটা যদি সকালে উঠে কেউ দেখে যে এই যারা মাতাল, যেগুলো মদ খেতে আসছে, এরা মন্দির থেকে মদ খেয়ে মন্দির থেকে মূর্তি নিয়ে এখানে রেখে গেছে, তাহলে তো প্রত্যেকটাকে সাঁড়াশি অভিযান চালিয়ে ধরে ফেলবে, এবং এদের তো বড় ধরনের বিচার হবে। আর সবচেয়ে বড় বিচারটা হবে হচ্ছে এই ফুপার, কারণ সে এখানে ব্যবসা করে, তার কারণেই এই ঘটনা ঘটছে। ফুপা তো পড়ে গেছেন বিপদে, এখন কি করি? ঝামেলা তো আসলেই ফুপাই ঘটিয়েছিল, তাকেই সমাধান করতে হবে। তখন ফুপা সালামতকে বলছে যে ঠিক আছে, তোদের কাউকে যাইতে হবে না, আমি যাচ্ছি, ঝামেলা যেহেতু আমি বাঁধাইছি, আমি এটা সমাধান করে আসি। ফুপা কি করছেন, মূর্তিটাকে কাঁধে উঠায় ঠিকঠাক মতো উনি যাচ্ছেন। উনি ঠিকঠাক মতো গিয়ে মূর্তিটা জায়গা মতো রেখেও আবার চুপটি করে বাইরে যখন চলে আসতে যাবেন, তখন উনি খেয়াল করেন ওই হাঁটার সময় ঝাঁকি লেগেছে, ওই মূর্তিটার একটা হাত ভেঙে ঝুলছে। এখন এটা তো সমাধান ওই সময় আর উনি করতে পারবেন না। উনি চুপি চুপি দ্রুত বের হয়ে চলে আসেন আগের জায়গায় যখন আসছেন, এরপরেও কিছু বেচা কিনা হওয়ার পর উনি যথারীতি বাড়ির পথে রওনা হন। তো ওই ঝোপঝাড়ের ভেতর থেকে যখন উনি বের হয়েছেন, ওনার সাথে তো ওনার কিছু সাঙ্গপাঙ্গ আছেই, যারা ওনার কাছ থেকে মদ কেনে। যখন বের হয়েছে তখন খেয়াল করছে আকাশে কিন্তু চাঁদ আছে। পূর্ণিমা না না হলেও চাঁদের আলো ভালোই ছিল আকাশের। আকাশের কোথাও মেঘ ছিটে ফোটাও নাই। কিন্তু হঠাৎ করে ওনারা দেখেন যে ওনাদের মাথার উপরে মনে হচ্ছিল কোনো একটা কালো ছায়া আছে, যেটা ওনারা মাটির দিকে তাকায় প্রথমবার বুঝতে পারছিলেন। পরে যখন আকাশের দিকে তাকিয়েছেন, তখন দেখেন ওনাদের মাথা থেকে হয়তোবা 30-40 হাত উপরে কালো মেঘের মতো কিছু একটা, এটা ভেসে ভেসে আসছে। ওনারা আগাচ্ছেন, ওটাও ভেসে ভেসে আসছে। তো এটা দেখে ওনারা বেশি ভয় পান, কি করবেন না করবেন। আবার হয় কি, ওইখানে যারা আসছিল বা ফুপার সাথে যারা ছিল আর কি, এরা তো অনেকেই আবার ড্রাঙ্ক ছিল, মাতাল অবস্থায় ছিল, দেশি মদ খেয়েছে। এখন একজন আরেকজনকে বলছে, এই মাথার উপরে কি রে? আর একজন আবার বলছে যে মাথার উপর তো মনে হচ্ছে মেঘ। আরেকজন বলছে, আরে ধর, তুই মনে হয় একটু বেশি খেয়ে ফেলছিস, কিছুই নাই, আমি তো কিছুই দেখি না, এরকম করে বলছেন। কিন্তু এভাবে বলতে বলতে হঠাৎ করে মেঘের মতো ওই জিনিসটার ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। আর আওয়াজটা মূলত ওই ফুপাকে উদ্দেশ্য করে বললে, ফুপার নাম ধরে বলে। ফুপার নামটা তো আমরা বলছি না, ফুপার নাম ধরে বলে, কাজটা তুই ভালো করিস নাই, এর মাসুল তোকে দিতেই হবে।
এটা যখন শুনেছেন তখন তো ওনারা ছিলেন হরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়। বাড়ির দিকেই তারা ফিরছিলেন, একটা জায়গায় হয়তো বা তারা আলাদা আলাদা হয়ে যেতেন, কিন্তু ওই সময় কে কোন দিকে দৌড় দিয়েছেন এর কোনো ঠিক ঠিকানা নাই। এরপর তো ফুপা বাসায় চলে আসেন। বাসায় আসার পর উনি আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন নাই, কারণ উনি তো মদ বিক্রিও করতেন, খেতেন। উনিও তো নেশাগ্রস্ত অবস্থায় ওই সময় ছিলেন আর কি। উনি আবার চিন্তা করছেন, ধুর, কি নাকি শুনছি, এরকম মাতাল থাকলে এরকম একটু 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 উল্টাপাল্টা হয়। উনি কিন্তু আসলে এরকম উল্টাপাল্টা কিছু মনে করেন নাই। এরপর কয়েক রাত হয়ে যায়। এই কয়েক রাতের মধ্যেও কিন্তু উনি আবার সেই ঝোপঝাপের ওখানে গিয়ে কিন্তু মদ বিক্রি করেছেন। 3 রাত পার হয়ে গেছে, কিছু হয় নাই, কোনো সমস্যা নাই, স্বাভাবিক ছিল সবকিছু। চতুর্থ রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ওই সময় অবশ্য ফুপা অবশ্য চলে আসছেন বাড়িতে, তার এই অবৈধ ব্যবসার যে দৈনন্দিন কাজ সেগুলো করে। তো বাড়িতে আসার পর উনি শুয়ে পড়েছেন। তো এই যে ওনার ছেলে নান্টু, যে এই নান্টু তা আবার তার মাকে ফুপুকে বলছিলেন যে, মা, বাইরে যাব, ওয়াশরুমে যাব। তো গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে। তখন এই ফুপা ফুপিকে বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমার ঘুম থেকে উঠতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফুপা অবশ্য তখনও ঘুমান নাই, কারণ রাত করে ফিরেন আর কি। একটা হারিকেন নিয়ে ছেলেকে নিয়ে বের বের হয়। তো ওইখানে যে ওয়াশরুমের যে জায়গাটা, ওটা ঘর থেকে একটু দূরে। ওই জায়গায় আবার বেশ ঝোপ জঙ্গল ছিল আর কি। তো নান্টুকে উনি ওদিকে এগিয়ে দিচ্ছেন। নান্টুর হাতে আবার হারিকেনটা ছিল, কারণ সে হারিকেনটা নিয়েই ওয়াশরুমের ভেতরে ঢুকবে আর কি। এখন নান্টু তো একদম ছোট না, ঘটনার সময় তার বয়স 10 থেকে 12 বছর। তো নান্টু যখন হাতে হারিকেন নিয়ে ওয়াশরুমের কাছাকাছি চলে এসেছে, তখন সে দেখতে পায় বলের মতো কিছু একটা গড়িয়ে গড়িয়ে ওর দিকে আসছে। চিন্তা করে, কি ব্যাপার, রাতের বেলা কি কি জিনিস গড়িয়ে গড়িয়ে আসে। সে চিন্তা করে যে তাল কি গড়িয়ে গড়িয়ে আসছে কিনা, কিন্তু ওইখানে কোনো তাল গাছ ছিলও না। তাল গাছ ছিল অনেক দূরে ছিল, আর তখন তাল পাকার সময়ও না। এমত অবস্থায় হঠাৎ হঠাৎ করে সে দেখতে পায় যে এটা আসলে কোনো বল না, কোনো তালও না, এটা বড়সড় একটা মানুষের মাথা। এই মাথাটা গড়িয়ে গড়িয়ে ওর কাছে চলে এসেছে, ওর থেকে প্রায় 1-1.5 হাত দূরে আসে। তখন মাথাটা সোজা হয়ে যায়, সোজা হয়ে নান্টুর দিকে তাকিয়ে একটা বিকট হাসি দেয়। এই হাসিটা ছিল নাকি খুবই ভয়ঙ্কর, যা এতটুকু বাচ্চার পক্ষে সহ্য করার মতো ছিলও না। এতটুকু বাচ্চা কেন, কোনো মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। নান্টু ওই জিনিসটা দেখে দেখেছে প্রচন্ড জোরে এক চিৎকার। আর ওর কাছে তো হারিকেন ছিল, হারিকেনের আলো তো সে স্পষ্ট দেখেছে। আর ফুপো তো একটু দূরেই দাঁড়ানো ছিল, উনি আবার সেটা খেয়াল করেন নাই। উনি চিৎকার শুনে দ্রুত এখানে আসছেন, এসে নান্টুকে বলছে, কি হয়েছে নান্টু, চিৎকার দিলি কেন? তখন নান্টু বলে যে, আব্বা, আমি এইটা দেখছি। এটা বলতে বলতেই নান্টু জ্ঞান হারিয়ে ফেলে। এই যে নান্টুর অজ্ঞান হয়ে যাওয়া, সে যে জ্ঞান হারালো, নান্টুর আর কখনোই ফেরত আসেনি। অজ্ঞান অবস্থাতেই নান্টু মারা যায়। তাকে ঝাড়ফুঁক করা বা অন্য ধরনের চিকিৎসা করানোরও সুযোগ পায়নি। জাস্ট তার মৃত্যুর আগে তার বাবাকে এটা বলে যেতে পেরেছিল। পরদিন তার জানাজার নামাজের ইমামতি করেছিলেন এই রুবেল ভাইদির এক নানা। দাফন কাফন শেষে নানা ফুপাকে বলেছিলেন যে, দোষটা তোমার, তোমার মৃত্যুর জন তোমার ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী, তোমার কারণে তোমার ছেলে মরছে। ইমাম সাহেব ওই সময়ে আর কিছু বলেন নাই। ফুপা বুঝতে পেরেছিলেন যে উনি কি ভুলটা করেন বা করেছিলেন। এরপরে ফুপার
আরও 2জন ছেলে 2জন মেয়ে হয়েছিল। তারা সবাই এখন ভালো আছে, তাদের সবার বিয়েও হয়ে গেছে। আর এই যে ফুপার যে 2টা বন্ধু, তাদের কিন্তু কিচ্ছু হয় নাই, তাদের সাথে কোনো ভয়ের ঘটনা ঘটে নাই, তারা স্বাভাবিকই ছিল। তারা 2জন এখনো জীবিত নাই, তাদের মৃত্যুও স্বাভাবিকভাবে হয়েছে। আর এত কিছুর হওয়ার পরও, এত কিছু যে হয়ে গেল, এই ফুপা কিন্তু তার ব্যবসা বন্ধ করেন নাই। উনি ওনার মতো করেই ব্যবসা করেই গেছেন। ফুপা 2014 সালে মারা যান। ফুপু এখনো জীবিত আছেন। তো সঙ্গত কারণেই ফুপার নামটা আমরা বলি নাই। উনি এরকম একটা ব্যবসা করতেন, যেহেতু উনি মারা গিয়েছেন। আর মূলত ঘটনাটা যে এটা হয়েছিল, সেটা যে পরবর্তীতে জানা যায় যে মন্দিরে একটি পাহারাদার জিন ছিল। এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন ওই পাহারাদার জিনটা খুবই ক্ষিপ্ত হয়েছিল, যার কারণে সে প্রতিশোধ হিসেবে ফুপার ছেলে নান্টুকে ভয় দেখায়। আর এই ভয়ের কারণেই মূলত নান্টু মারা যায়। হতে পারে ওই ভয় দেখানোটা ওই পর্যন্তই থাকতো, কিন্তু ও তো মারাত্মক ভয় পেয়ে যায়, যার কারণে সে মারা যায়। আর ও মারা গেলেও না গেলেও হয়তো পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতি করতো, তবে এতটুকুর মধ্যেই এই বিষয়টা শেষ হয়ে যায়, আর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনায় যাদের নাম বলা হয়েছে, ওরা কেউই এখনো আর জীবিত নেই, এটাই আমাদেরকে জানিয়েছেন রুবেল ভাই। প্রিয় লিসেনার্স, আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা অন্য কোনো ধর্মের স্থাপনা অপবিত্র করব না, বা নোংরা করা, সেটার কোনো ক্ষতি সাধন করা, এটা কিন্তু করা আমাদের উচিত নয়। এটার কারোরই উচিত নয়। যার যার ধর্ম সে সেই পালন করবেন। তো এটা আমাদের ধর্মের শিক্ষা দেয় না। এটাই এই ঘটনার একটি শিক্ষণীয় বিষয়। আর এই ধরনের কোনো ঘটনা যদি কেউ ঘটায় ফেলেন, তাহলে ওই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, পূর্বেও আমরা এই ধরনের বিষয়গুলো দেখেছি, যে প্রত্যেকটা উপাসনালয় ওই ধর্মের অশরীরীগুলো অবস্থান করে, তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়, আর হেন কর্মকাণ্ডের কারণে ওরা প্রতিশোধ গ্রহণ করে, যেটা এই ফুপার বেলাতেও হয়েছে। ফুপার নিজের সাথে সমস্যা না হলেও তার একটি সন্তানকে কিন্তু হারাতে হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই এপিসোডের আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আরজু আহমেদ মুন্না। উনিও সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার এরশাদনগর 8 নং ব্লকে। ঘটনার এক্সাক্ট সাল উনি বলতে পারেন নাই, তবে উনি বলেছেন যে 2005 থেকে 10 সালের মধ্যে কোনো একটি সালে ঘটেছে। সময়টা শীতকাল ছিল। ওই সময় ওনার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যবর্তী। এক সকালবেলা উঠে উনি জানতে পারেন ওনাদেরই পাশের এলাকার এক নানা, সে নানা দুঃসম্পর্কের আত্মীয় হন ওনাদের। তার নাম হচ্ছে কবির। এই কবির নানার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, উনি আহত। ওনার পরিবারের সদস্যরা কবির নানাকে যখন দেখতে যাচ্ছিলেন, উনিও সাথে গিয়েছিলেন। উনি যখন কবির নানাকে দেখতে গিয়েছিলেন, এরপর জানলেন যে কবির নানার সাথে কি ঘটেছিল। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই যে কবির নানা, উনি প্রতি রাতেই ওনার এক বন্ধুর সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। ওনাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে নৌকা বেয়ে আরেকটি গ্রামে। ওটা একটা বিল, যেই অংশটা ওনাদের বাড়ির কাছাকাছি জায়গায় থেকে শুরু হয়েছে, ওখানে বেশ কয়েকটি গার্মেন্টস আছে। গার্মেন্টসের দূষিত পানিগুলো ওই অংশে পড়ার কারণে পানি খুব ময়লা হয়ে যায়। ওখানে মাছ আসলে পাওয়া যায় না বললেই চলে।
এই কারণেই ওই দূরে ওনাদেরকে যেতে হয়। তো ওনাদের বাড়িটা যেখানে, ওখান থেকে বিলের অংশে আসতে সময় সময় তো লাগেই, 1 কিলোমিটারও প্রায় বেশি একটু। যখন ওনারা নৌকা নিয়ে যান, এর মধ্যবর্তী একটি জায়গায় একটা খেলার মাঠ পড়ে। এই যে মুন্না ভাইরা ওখানে খেলাধুলা করতেন আর কি। এই খেলার মাঠের পাশেই রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরের চারপাশে বাঁশ ঝাড়, বড় বড় তাল গাছ ছিল 4 থেকে 10টা, তারপর তেঁতুল গাছ আছে। জায়গাটা বেশ ভয়ঙ্কর। বেশ কিছু ভয়ের ঘটনা ওখানে ঘটে, এজন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হলেও ওটার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ঘরবাড়িও আছে। এই জায়গাটার সাথে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের সাথে লাগোয়া বিল। সন্ধ্যার পর জায়গাটা খুব নীরব আর ভুতুড়ে হয়ে যায়। তো ঘটনাটা যখন ঘটে, শীতকাল তো ছিলই। ওই রাত্রে আবার শীতটা খুব বেশিই পড়েছে। তো ওনার যে বন্ধু, মানে কবির নানার যে বন্ধু, উনি খবর পাঠানোর লোক মারফত যে ওনার শরীরটা ভালো লাগছে না, উনি যেতে পারবেন না। সাধারণত ওনারা দুজনে মিলে রাত 12টার পরেই বের হয়ে যেতেন। এখন দুই বন্ধু সবসময় একসাথে মাছ ধরেন। এখন এক বন্ধু নাই। কবির নানা ভাবছেন যাবেন কি যাবেন না। এখন সমস্যা দেখা দিল যে কবির নানা তো আসলে এই মাছ ধরার উপরেই নির্ভরশীল। উনি ওনার পরিবার নিয়ে চলেন এই এই মাছ বিক্রির টাকা দিয়েই। এখন এক রাত যদি না যান, তাহলে পরের দিন বাড়ির খাবার উনি কিনবেন কিভাবে? দুই বন্ধু মিলেই তো সবসময় মাছ ধরেন, এখন কি আর করার, একাই যেতে হবে। উনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বের হয়ে গেলেন বাড়ি থেকে রাত 12:30টার কিছু সময় পরে। এরপর নৌকায় উঠে নৌকা চালানো শুরু করেন। বিলের ওই জায়গাতে যেতে প্রায় 45-50 মিনিটের মতো সময় লাগলো। উনি চলে আসেন, মাছ ধরা শুরু করেছেন। মোটামুটি ঘন্টাখানিক মাছ ধরেছেন। মাছ আল্লাহর রহমতে ভালোই পেয়েছেন। শীতটা তো খুব বেশি পড়েছিল ওই রাত্রে, এজন্য বেশি মানুষ মাছ ধরার জন্য বের হয় নাই। ওখানে যে শুধু ওনারাই মাছ ধরতে আসতেন বিষয়টা এমন না, ওখানে আরো মানুষই এই জায়গাটার আশেপাশে মাছ ধরতেন। তো উনি চিন্তা করেন যে না, আজ আর মাছ ধরবো না, যেহেতু শীত বেশি পড়েছে আর উনি একা, যাই বাড়ির দিকে রওনা দেই। এই বলে উনি জাল গুছিয়ে নৌকা নিয়ে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আসার পর ওই যে জায়গাটার কথা আমরা বলেছিলাম, ওই যে বিলের পাশে একটি খেলার মাঠ রয়েছে, পুকুর, তাল গাছ, বাঁশঝাড়, তেঁতুল গাছ, ওই জায়গাটার কাছাকাছি যখন উনি আসেন নাকি নৌকা চালাতে চালাতে, তখন ওনার হঠাৎ করে খেয়াল করলেন ওই যে তাল গাছ যেগুলো, ওখানে যে জায়গাটা, ওই জায়গায় ওইখান থেকে 4 থেকে 5 বছর বয়স হবে এরকম একটা বাচ্চা ছেলে হাঁটাহাঁটি করছে। তো উনি তো ওই গ্রামেরই লোক। উনি উনি চিন্তা করছেন যে এত রাতে কার ছেলে রাতের বেলা মনে হয় পথঘাট ভুল করে এখানে চলে আসছে। এত রাত্রে এই ছেলেটা কিভাবে আসলো উনি চিন্তা করছেন আর কি। আর গ্রামের মানুষ রাতের বেলা মাছ ধরেন, কবির নানার তো ভয় ডর আসলে কমই একটু। উনি স্পষ্টভাবে ওই বাচ্চাটাকে দেখেছিলেন। উনি এটাকে কোনো প্যারানর্মাল কিছু ভাবেন নাই, উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। উনি ভুল করে ঘুমের ঘরে বেরিয়ে যায় না, হয়তো বা ওরকম হয়তো বের হয়ে গেছে, বা রাইতে বেলা অষ্টমে যাওয়ার জন্য বের হয়েছে ঘুমের ঘরে, এরপর আর পথ খুঁজে পায়নি, হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছে। এমন হয় অনেক সময়। সময়টা উনি বলেছিলেন যে রাত তখন 3টা কি 4টার মধ্যেই হবে, এরকমই সময় আন্দাজ করেছিলেন। উনি কি করেছেন, নৌকাটা তীরে নিয়ে একটা জায়গায় কোনোভাবে আটকে ওই বাচ্চাটার দিকে উনি এগিয়ে যাচ্ছেন। বাচ্চাটাও তাকে দেখে ওই তাল গাছের নিচে হেঁটে কবিনানার কাছে আসছে। তো উনিও এগিয়ে যাচ্ছেন, বাচ্চাটাও আসছে। তো কাছাকাছি আসার পর কবিনানা জিজ্ঞেস করছেন, এই কিরে, তুই কোন বাড়ির রে? এত রাত্রে এখানে কিভাবে আসলি? ওই বাচ্চাটা না কিছু বলে না। কয়েকবার এই কথাটা জিজ্ঞাসা করতেই বাচ্চাটা বলে ওঠে, এ কবির, মাছ দে।
এতটুক বয়সী একটা বাচ্চা ছেলে কবির নানাকে, যিনি মধ্যবয়স্ক, উচ্চতা তার প্রায় 6 ফিট, এরকমেরই একটা বয়স্ক মানুষকে বলছে বল- এ কবির মাছ দে। এটা একটা বেয়াদবি। উনি বেশ অবাক হয়েছে। উনি বলছেন যে, এই কি কস তুই, মাছ দে মানে? আরে তুই মনে হয় ভুল করে চলে আসছিস এই সাইডটাতে। এই সাইডটা কিন্তু ভালো না। চল চল আমার নৌকায় ওঠ, তোকে বাড়িতে দিয়ে আসি। কোন বাড়ি তোর? তখন ওই বাচ্চাটার ভয়েস আরো চেঞ্জ হয়ে যায়। শুরুতে বলছিল বাচ্চার কণ্ঠে, কিন্তু এবার মনে হচ্ছে বেশ গম্ভীর এবং বয়স্ক লোকের কণ্ঠে বলে ওঠে, এ কবির, তোকে না মাছ দিতে বলছি? তোর নৌকায় মাছ আছে না? দে মাছ দে। এই কথা বলেই বাচ্চাটা নিজেই ওই নৌকার দিকে চলে যায়। নৌকায় ওঠার পর নৌকার উপরেই কিন্তু একটা পাত্র ছিল, যে পাত্রের মধ্যে মাছগুলো রাখা ছিল। সে কি করেছে, বড় একটা হা করেছে। হা করে ওই মাছ রাখার যে পাত্রটা, এটা উঁচু করে মুখের মধ্যে ঢেলে দিয়েছে। মুহূর্তের মধ্যেই মাছগুলো সে খেয়ে শেষ করে ফেলে। এইবার কবির নানা তো বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না, যেহেতু উনি অনেক বছর যাবৎ মাছ ধরেন এবং এইটা যে মেছো পিচাচ এটা বুঝে গেছেন। আর এই প্রথম উনি এমন ভয়ানক জিনিসের সামনাসামনি হলেন। সবসময় তো ওনার বন্ধুর সাথে মাছ ধরতেন, এরকম ভয়ানক জিনিসের মুখোমুখি কখনো হন নাই। এমনি টুকটাক জিনিসের মুখোমুখি তো রাতের বেলা ভয় টয়, মাছ ধরতে গেলে এমনিই পায়, কিন্তু এমন কোনো ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি এর আগে উনি হন নাই। গোবিন্দনাথ তো ভয়ে ওইখানে দাঁড়িয়ে সব দেখছেন, কারণ উনি যে দৌড় দিয়ে সরে যাবেন, উনি যাবেনটা কোথায়? আশেপাশে তো শুধু বিল আর ধান ক্ষেত, আর এই নৌকাটাই ওনার একমাত্র সম্বল। আর নৌকায় ওনার জাল, যেটা দিয়ে উনি মাছ ধরেন, এটা যে উনি রেখে চলে যাবেন, ওনার কি হবে? আর উনি যে দৌড় দেবেন, সেই শক্তিটা ওনার শরীরে ওই মুহূর্তে ছিল না। এদিকে ওই মেছো পিশাচটা মুহূর্তের মধ্যেই সব মাছ খেয়ে ব্যাঙের মতো একটা লাফ দিছে। এক লাফে আবার ওই সামনে এসে পড়েছে। এরপর বলছে গম্ভীর কণ্ঠে, অনেক দিন ধরে তোকে ধরার সুযোগে আছি। এখান দিয়ে যাস, আসিস, মাছ নিয়ে যাস, তোরা দুজন একসাথে থাকিস দেখে কিছুই করতে পারি না। কি কিছু করতে পারি না দেখেই তোর উপর আমার খুব রাগ। তোর কাছ থেকে একটা মাছ এই পর্যন্ত নিতে পারি নাই। অনেককেই ভয়ভীতি দেখিয়ে মাছ টাছ নেই, খালি তোর কাছ থেকে এখন পর্যন্ত নিতে পারি নাই। আজকে তোরে পাইছি রে, আজকে আমার সব ক্ষোভ তোর উপর মিটাবো। এই কথা বলেই ওই পিশাচটা কবির নানাকে প্রচন্ড জোরে এক ধাক্কা দেয়। এক ধাক্কায় নানা ছিটকে গিয়ে উপরের দিকে পড়ে। মানে নিচের দিকে তো ঢালু, ওই বিল, পানি, এইটা না, উনি উপরের দিকে গিয়ে পড়েছেন এক ধাক্কায়। আর ধাক্কা দেওয়ার পর নানা যখন পড়ে গেছেন, এরপরে ওই বাচ্চাটা নানার বুকের উপরে উঠে বসে। নানা তখন কোনো রকমের ধাক্কা দিয়ে ওই পিশাচটাকে একটু দূরে ফেলে দেন। আর তখন নানা দেখেন যে ওই মুহূর্তের মধ্যেই তার চোখের সামনেই এই বাচ্চাটা বড় সাইজের একটি কুকুরে রূপান্তরিত হয়। আর কুকুরের রূপান্তরিত হয়েই নানার উপরে ঝাঁপিয়ে পড়ে, নানাকে আক্রমণ করে, নখ দিয়ে আঁচড় দেয়, দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে, একদম রক্তারক্তি অবস্থা। নানা আসলে এই কুকুরটার সাথে পেরে উঠছিলেন না। তার শরীরটা মুহুর্মুহুর আক্রমণে ক্ষতবিক্ষত করে ফেলছিল। নানা বুঝতে পারেন যে তার বাচ্চার আর কোনো আশা হয়তো বা নাই। এমত অবস্থায় উনি উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেটা পড়তে থাকেন। ওই সময় কুকুরটা খুব একটা বেশি আক্রমণ করতে পারছিল না দোয়া কালাম পড়ার কারণে। এরই মধ্যে নানা দোয়া পড়তে পড়তে একটি ছোট লাঠির মতো বা কাঠির মতো কিছু একটা খুঁজতে থাকেন, পেয়েও যান। বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটে থাকে আর কি।
তো এটা দিয়ে উনি মাটির উপর একটা বৃত্ত এঁকে ফেলেন। যখনই বৃত্ত এঁকেছেন তখন ওই বৃত্তের মধ্যে ওই কুকুরটা ঢুকতে পারে না, কারণ ওই বৃত্তের মাঝখান বরাবর বসে পড়েন, মাথা নিচু করে বসে পড়েন। ভয়ে আসলে ওইটার দিকে উনি তাকাতে পারছেন না। ওই জিনিসটা বৃত্তের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, গড় 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 শব্দ করছিল, তারপর আক্রমণ করতে আসছে। মাঝে মাঝে হয় কি, ওই কুকুররূপী অবয়বটা পিছন দিকে সরে যায়। অনেক সময় আমরা দেখি না, কুকুর বা অন্য কিছু আক্রমণ করার জন্য পিছন দিকে সরে গিয়ে তীব্র গতিতে আবার ঝাঁপিয়ে পড়ে। তো ওই অভাবটা আক্রমণাত্মক ভঙ্গিতে পেছন দিকে সরছে, মনে হচ্ছে যে শক্তি সঞ্চয় করছে, এখনই আবার সামনের দিকে আক্রমণ করবে দৌড়ে এসে। তো সে কি করে, সামনের দিকে দৌড়ে আসতে থাকে। মনে হচ্ছিল এখনই বৃত্ত ভেদ করে ভিতরে ঢুকে কবির চাচাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। কিন্তু যতই চেষ্টা করুক, ওই বৃত্তের সীমানায় এসে সে থেমে যায়, সে আর আসতে পারে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো একটা কাচের দেয়াল চতুর্দিকে তৈরি হয়ে গেছে, সে বারবার ওখানে এসে বাধা প্রাপ্ত হচ্ছে। বৃত্ত আকারে কাজটা কবির নানার 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে করেছিলেন বলে জানিয়েছেন আর কি। তো এভাবে চলছিল। কবির নানা প্রচন্ড ভয় পাচ্ছিলেন, উনি মাথা নিচু করেছিলেন, ভয়ের সামনের দিকে তাকাতে পারছিলেন না। তো ওনার তো ভয়ে কলিজা ফেটে মরে যাওয়ার মতো উপক্রম হয়েছে। পিশাচটা একটা পর্যায়ে কুকুরের রূপ পরিবর্তন করে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। নানা মাঝে মাঝে হালকা করে মাথাটা উঁচু করে দেখছিলেন যে পিশাচটা কি করছে। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু ঘটনার যে ভয়াবহতা ওনার সামনে হচ্ছিল, এতে করে উনি বেশ ভয়ই পেয়ে গেছিলেন। যতই সাহসী মানুষ থাক না কেন, এই অবস্থায় সাহস কতক্ষণ ধরে রাখা যায়। একটা পর্যায়ে উনি খেয়াল করলেন এই পিশাচটার ভয়ঙ্কর আওয়াজ আস্তে আস্তে কমছে। দূরে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। আর শীতকালে যেটা হয়, ফজরের আজানটা তো বেশ দেরিতেই দেয়। গরমকালে কিন্তু এই সময় ফজরের আজান দিয়ে দেয়। উনি চিন্তা করছেন যে ফজরের আজানটা কখন দেবে। যখন উনি বুঝতে পারলেন যে পিশাচটার তর্জন গর্জন অনেকটা কমে আসছে, তার মানে ফজরের ওয়াক্ত ঘনিয়ে এসেছে। এরই মধ্যে আল্লাহর রহমতে সময় হয়ে যায় ফজরের আজানের। মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আর ওই সময় ওই পিশাচটা এমন একটা আকৃতি ধারণ করে, ব্যাং টাইপের, কিন্তু কিছু একটা, কিন্তু ব্যাং না। ওই জিনিসটার মুখটা কবির নানার দিকে ঘোরানো ছিল। ওই অবস্থাতেই বলে ওঠে, ভাবিস না সময় শেষ, আবার দেখা হবে তোর সাথে, আবার ধরি ধরি, তখন তুই বুঝবি মজা তখন কেমন লাগে। এইটা বলার পরেই ওই ব্যাংকটা পেছন দিকে ফিরে লাফ দিতে থাকে। অর্থাৎ ব্যাংক যদি লাফ দেয়, মুখটা যদি সামনের দিকে থাকে, সামনের দিকে মুখ রেখে উল্টো দিকে লাফ কিন্তু ব্যাংক দেয় না, সাধারণত ঘুরে সামনের দিকে লাফ দেয়। ওই ব্যাঙের মতো, ব্যাঙই বলছি কারণ ওই ব্যাঙের মতোই লাফাচ্ছিল, কিছুটা ব্যাঙের মতোই ছিল, এটাই জানিয়েছেন কবির নানা। সে উল্টো দিকে লাফাতে থাকে। সে এক লাফ দেয়, 50-60 হাত পিছনে গিয়ে পড়ে, আবার লাফ দেয়, এক এক লাফে কয়েকটা ধান ক্ষেত পাড়ি দিয়ে সে চলে যাচ্ছে। এভাবে দিতে দিতেই সে হাওয়ায় মিলিয়ে যায়। কবির নানা বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ, বিপদ এখন কেটে গেছে। তো এই জিনিসের আক্রমণে ওনার পোশাক আশাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। শরীরের তো আসলে পোশাক ওভাবে রাখতেও পারেন নাই, এরকম আক্রমণের কারণে। উনি দ্রুত ওনার পোশাকগুলো ঠিকঠাক করে আবার উনি বাড়ির দিকে রওনা দেন। উনি বাড়িতে চলেও আসেন আল্লাহর রহমতে। বাড়িতে এসে উনি চিৎকার দিয়ে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কয়েকবার ডাক দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে যে ওনার শরীরে এইরকম ক্ষত বিক্ষত অবস্থা, সে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। বোঝাই যাচ্ছে যে হিংস্র কোনো প্রাণী ওনার উপর আক্রমণ করেছে। তো ওনাদের বাড়ির পাশ থেকে 6 বাড়ি পরেই
ওই এলাকারই একজন ডাক্তার রয়েছে। তো এত ভোরবেলা তো উনি আসলে দোকান খোলেন নাই, তাই ওনার বাড়ি থেকে তাকে ইমার্জেন্সি ডেকে আনা হয়। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দেন, ওষুধ দেন, আরো কিছু পরামর্শ দেন, কারণ যেহেতু কুকুরের আক্রমণ সেটা কোনো জিন রূপ লাভ, মানে ওই কুকুর রূপের লাভ, কুকুরের রূপ লাভ করিয়ে তার উপর আক্রমণ করুক আর যাই করুক, ইনজেকশন দিতেই হবে। তো এই পরামর্শগুলো দিয়ে যান। পরের দিন সকালবেলা যে মানে চারদিকে খবর উঠে যায় যে কবির নানাকে আক্রমণ করেছে জিনে, এই খবর যখন মুন্না ভাইয়ের বাড়িতে আসে, তখন মুন্না ভাই তার পরিবারের সাথে দেখতে গিয়েছিলেন কবির নানাকে, তখন এই ঘটনাটি শুনেছিলেন। গিয়ে দেখেন যে কবির নানা একটি কাঠের চেয়ারে বসে আছেন, তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ লাগানো, বিভিন্ন জায়গায় তখনও রক্তের ছোপ ছোপ ব্যান্ডেজের উপর দিয়েও দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। উনি এই ঘটনার পর মাছ ধরা একদমই ছেড়ে দেন। উনি অনেকদিন অসুস্থ ছিলেন, ভারী কোনো কাজ কাম আসলে ওইভাবে উনি করতেও পারেন নাই। আল্লাহর রহমতে যখন উনি অনেকদিন পর সুস্থ হয়ে যান, তখন উনি মালয়েশিয়াতে চলে যান। তো প্রিয় লিসেনার্স, আজকে এখানেই শেষ করছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এই জায়গায় খোদা হাফেজ।